আচ্ছা দেখ, যে একটা তোর ফার্স্ট সেমিস্টারে যে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ওই রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে তোকে পরীক্ষায় না বেশ কিছু আইটেম এক্সাম্পল তুলে দেবে, জাস্ট তোকে লিখতে হবে, মানে এত সোজা কোশ্চেন দেয় প্রতি বছরই যে তোকে লিখতে হবে, বলবে বলো এর মধ্যে কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে এরকম আগের বছর দিয়েছিল পরীক্ষায় 3টে পয়েন্ট দিয়েছিল। আমি বলেছিলাম 5টা পয়েন্ট দেবে, বাট 3টে পয়েন্ট দিয়েছিল, ঠিক আছে? তো কোনটা রেভিনিউ কোনটা ক্যাপিটাল, ব্যাস 3 নাম্বার, লিখতে পারলেই হয়ে গেল। লিখতে পারলে হলো। হ্যাঁ, রিজন তো তো এই রিজনটাই তো পড়াচ্ছি তোকে এখন। তোকে তো রিজনটাই পড়াচ্ছি। এমনি তো নাম শুনেই তুই বুঝে যেতি কটা রেভিনিউ না ক্যাপিটাল। এখন বললো তুই একটা বিল্ডিং কিনেছিস, এটা কি খরচা, রেভিনিউ না ক্যাপিটাল? তুই একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিস বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিস, সব দেখেই বলে দিতে পারবি। এখন তোর বাড়িটা রং করছিস, ঠিক আছে? তো ওটা কি খরচা? তুই বলতে পারবি না রেভিনিউ না ক্যাপিটাল। বা বাড়িটা খারাপ হয়েছে, ওটাকে রিপেয়ারিং করছিস, কি খরচা? তুই বলতে পারবি রেভিনিউ না ক্যাপিটাল। ঠিক আছে? তো তুই একটা তোর বিজনেস করছিস, কাঁচা মাল কিনছিস, রেভিনিউ না ক্যাপিটাল বলতে পারবি। কিন্তু রিজনটা তোকে বুঝতে হবে। দেখ আমরা ইলেভেনেরই এখন নোট বের করলাম এক্সপেন্ডিচার। ইলেভেনে একটা জিনিস বারবার করতাম, বারবার জিনিস শিখতাম, স্টুডেন্টদের একটা জিনিস বাচ্চাদের শেখাতে হতো যে আমি ব্যবসা করছি, ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা বেরোলে তাকে বলা হয় এক্সপেন্ডিচার। আমি আমার নর্মাল কথাই বলেছিলাম, স্টুডেন্টদের বলেছিলাম যে আমি বিজনেস করছি, বিজনেসের ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায় তাকে বলা হয় এক্সপেন্ডিচার। মনে কর না এটা আমার একটা কোচিং সেন্টার, কোচিং সেন্টার একটা ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায় তাকেই বলা হয় এক্সপেন্ডিচার। টাকা তো বিভিন্ন কারণে বেরোতে পারে, আমি একটা ল্যাপটপ কিনবো টাকা বেরিয়ে যাবে, আমি একটা ক্যামেরা কিনবো টাকা বেরোবে, আমি বই কিনবো টাকা বেরোবে, আমি যে পড়ার ঘরের ইলেকট্রিক বিল দেবো টাকা বেরোবে, পড়ার ঘরের ভাড়া দেবো টাকা বেরোবে, বিভিন্ন কারণে টাকা বেরোতে পারে, বিভিন্ন কারণে টাকা বেরোতে পারে। কি বললাম বুঝতে পারছিস তো? হ্যাঁ, আমি ক্যাশ বাক্স থেকে টাকা বের করে ল্যাপটপ কিনলাম, এই যে আমি ল্যাপটপটা কিনলাম, তো ল্যাপটপটা কি শুধু আমি এই বছরই ব্যবহার করব? ল্যাপটপটা কি আমি এই বছরই ব্যবহার করব? কি মনে হয় ল্যাপটপ কি এই বছরই ব্যবহার করব? নাকি ল্যাপটপটা আমি বছর মানে মিনিমাম 2 বছর 3 বছর ব্যবহার করতে পারবো, হ্যাঁ কি না? আচ্ছা, তারপর ধর আজকে আমি পড়ানোর জন্য, সাপোজ ধর পড়ানোর জন্য আমি কি কিনলাম? আমি একটা বই কিনলাম। ভাব 11 এর ব্যাচ পড়াচ্ছে, বাদ দে, ফার্স্ট সেমিস্টারের ব্যাচ পড়াচ্ছে, একটা বই কিনলাম। তোর কি মনে হয়? আমি এটা উদাহরণটা বলেছিলাম 11 এ। তা আমি যে বইটা কিনলাম, এই বইটা কি ফার্স্ট সেমিস্টারের বইটা কি বছরের পর বছর ধরে আমি নয় ব্যবহার করতে পারবো? তুই অ্যাজ আ স্টুডেন্ট তুই কি বছরের পর বছর ব্যবহার করবি? তোর কাছে কি খরচা হবে? সেটা পরের কথা, রেভিনিউ ক্যাপিটাল বলছি। তার মানে তোর কাছে তুই বেনিফিটটা, এখানে না খুব ভাইটাল কথা, বেনিফিট বলে একটা ওয়ার্ড আছে। তুই কতদিন এটা ব্যবহার করতে, কতদিনের বেনিফিট নিবি? তুই অ্যাজ আ স্টুডেন্ট তুই ফার্স্ট সেমিস্টার বই কিনেছিস, তুই স্যার আমি তো ওই বছরই ব্যবহার করব। আমি তার পরের বছর করে আমার পরের বছর যদি ব্যবহার করতে আমাকে ফেল করতে হবে পরীক্ষায়। মানে পাতি কথা, বুঝতে পারলি তো কি বললাম? তো হ্যাঁ, অ্যাজ আ টিচার আমার কাছে ওই বইটা কিনলে আমি বহু বছর ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আমার কাছে কিন্তু ওটা আমার কাছে ওটা কি হতে পারে? বছরের পর বছর ধরে ব্যবহার করতে পারবো। এখন তুই হয়তো তোরা জানিস, তোরা বলিস স্যার বছরের পর বছর ধরে ব্যবহার করলে কিন্তু অ্যাসেট বলে। ওটা বলছি, ওয়েট করছি। মানে আমি বলতে চাইছি আমার ক্যাশ বাক্স থেকে টাকা বেরোলে, যে ক্যাশ বাক্স থেকে যে আমাদের টাকা বেরোয় না, সেটা তো আমরা টাকাটা বিভিন্ন জায়গায় ইউজ করি। ঠিক আছে? যার বেনিফিট আমরা অল্প কয়েকদিন পাই, আবার কিছু জিনিস আছে তার বেনিফিট আমরা বছর, বছর ধরে পাই। যেমন ধর এখন পড়তে আসলি, বাড়ি থেকে অটো করে পড়তে আসলি, ঠিক আছে? অটো করে পড়তে আসলি, অটোওয়ালাকে তুই অটো ভাড়া দিয়ে দিলি ৳10, ঠিক আছে তো? তাহলে এবার যখন বাড়ি যাবি তখন তুই বললি, "না আমি তোমাকে আর অটো ভাড়া দেব না, ৳10 দিয়েছি।" এরকম তো নয়। এরকম মানে কি তুই বেনিফিটটা কতদিন নিয়েছি? ওই যে তুই অটোতে বসে আসলি নাগের বাজার থেকে, এই যে তুই প্রাইভেট রোডে নেমে গেলি, ওকে ৳10 দিয়ে দিলি, ব্যাস বেনিফিট ওখানেই খতম হয়ে গেল। ওখানেই বেনিফিট শেষ হয়ে গেল। আজকে তোর বাড়িতে ইলেকট্রিক বিল আসছে, ইলেকট্রিকটা ইউজ করলি, ইলেকট্রিক বিল আসলো, তুই ইলেকট্রিকের টাকা দিয়ে দিলি। মানে বিলটা পেমেন্ট করে দিলি। ঠিক আছে? অনলাইন বা অফলাইন যাই হোক তুই পেমেন্ট করে দিলি। তাহলে ওটা ওই মাসের বেনিফিট নিয়ে নিলি। ব্যাপারটা বুঝতে পারলি? এখানে খুব ভাইটাল কথা বেনিফিট। ভাইটাল কথাটা কি, ভাইটাল ওয়ার্ডটা কি? বেনিফিট তুমি কবে নিয়েছো? কোন কোন জিনিসের বেনিফিট আমরা বছরের পর বছর ধরে নিতে পারি। আবার কোন জিনিসের বেনিফিট আমরা পার্টিকুলার ওই অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যেই নিতে পারি। যদি কোন জিনিসের বেনিফিট যদি আমি অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যেই নিই, তখন তাকে বলা হয় কি বলতো? তখন তাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে? এখানে দেখ নোট লেখা আছে। বা আমি তোকে সুন্দর করে ডায়াগ্রাম করেও বলে দিতে পারি। খুব ভালো বুঝতে পারবি। ধর, এটা ধর আমাদের বয়স মানে বছর কত ধর, সাপোজ ধর আমি মনে করলাম 23-24, মনে করি 23-24, ঠিক আছে? এটা আমাদের এটা আমাদের অ্যাকাউন্টিং ইয়ার, ঠিক আছে? অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয় কবে থেকে? 1/4/23 থেকে 31/24, ঠিক আছে? সাপোজ ধর আমি ধর এই সময়ে আমি একটা গেলাম দোকান ঘর মানে আমার যে ব্যবসা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার থেকে আমি বের করলাম ৳৮০,০০০ বের করলাম। ঠিক আছে? ৳৮০,০০০ বের করে চলে গেলাম কোথায়? ই-মলে চলে গেলাম। ঠিক আছে? ই-মলে চলে গেলাম। গিয়ে কি করলাম? একটা কোচিংয়ে পড়ানোর জন্য একটা ল্যাপটপ কিনলাম। ঠিক আছে? একটা ল্যাপটপ কিনলাম। কত টাকা নিয়ে চলে গেলাম? ৳৮০,০০০ নিয়ে চলে গেলাম।
তাহলে আমার দোকান থেকে ৮০,০০০ টাকা বেরিয়ে গেল। এখন যদি কেউ যদি হ্যাঁ, যে জানে না, যে অ্যাকাউন্টেন্সি নলেজ নেই, সে বলবে কি জানিস তো? সে বলবে, "এ বাবা তোমার ৮০,০০০ টাকা খরচ হয়ে গেল।" কি বললাম বল? আজকে বাড়িতে যদি কোনো সিনিয়র মানুষ থাকে যে কমার্সের স্টুডেন্ট নয়, সে বলবে, "যাহ! ঘর থেকে ৮০,০০০ টাকা নিয়ে বেরিয়ে চলে গেলি, ৮০,০০০ টাকা খরচা হলো।" ভুল কথা। ৮০,০০০ টাকা খরচা হয়নি কিন্তু। দেখ ব্যাপারটা বোঝ। এই যে আমি ৮০,০০০ টাকা নিয়ে বেরালাম, তার বেনিফিট কি? শুধু কি আমি এই বছরই পাবো? না। আমি তো পরের বছর, বছরের পর বছর ধরে তো ল্যাপটপ ইউজ করব। আরেকটা ভালো উদাহরণ দিই। ধর তুই আজকে একটা বাড়িতে, যে বাড়িতে বয়স্ক মানুষরা আ ব ব ব ঠাম্মা, দাদু এরা থাকলে দেখবি এসব বলে যে, "আজকে একটা আ ব একটা ফ্ল্যাট কিনলি। তো ৳৪০,০০,০০০ দিয়ে ফ্ল্যাট কিনলি।" তো তোর ঠাম্মা বা দাদু বলবে যে, "আজকে তোর বাবার ৳৪০,০০,০০০ খরচা হয়ে গেল।" যেটা কিন্তু জেনুইনলি ভুল কথা। জেনুইনলি ভুল কথা। না, ৳৪০,০০,০০০ খরচা হয়নি। আমি ৳৪০,০০,০০০ র বেনিফিট তো কত বছর, ১০ বছর, ১৫ বছর ধরে ফ্ল্যাটটা ইউজ করব। বছরের পর বছর ধরে বেনিফিট পাবো। যার বেনিফিট আমরা বছরের পর বছর ধরে পেতে থাকি, তাকে কখনো খরচ বলে না। খরচ বলে না। হুম। ঠিক আছে? যার বেনিফিট আমরা বছরের পর বছর ধরে পেতে পারি, ঠিক আছে? পেতে মানে পাই বছরের পর বছর ধরে, যার যেই সমস্ত জিনিসের বেনিফিট পাই, এই যে আমি ফ্ল্যাটটা কিনলাম বা ল্যাপটপটা কিনলাম, এর বেনিফিট বছরের পর বছর ধরে পাবো, এটাকে বলা হয় অ্যাসেট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি বললাম বললাম? ক্যাপিটাল অ্যাসেট বাদ দে, এখন অ্যাসেট খরচা বাদ দে। যার বেনিফিট আমরা বছরের পর বছর ধরে পাই, তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে ধর সাপোজ ধর আমি বেনিফিট এই এটা হচ্ছে ধর, এটাকে কি বলি? ফিউচার। এটাকে বলা হয় ফিউচার। আর এটা তো প্রেজেন্ট। হ্যাঁ কি না? যার বেনিফিট তুই ফিউচারে পাবি, তাকে কি বলা হয়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে? অর্থাৎ যার বেনিফিট তুই ফিউচারে পাবি, তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। স্যার, কোন জিনিসের বেনিফিট ধরুন আমি এই বছরেই পেলাম, কারেন্ট ইয়ারে পেলাম, তাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে ওই জিনিসের বেনিফিট এই বছরেই শেষ হয়ে যাবে। এরপরে আর তুই শেষ করতে মানে হবে না, যাবে না। ওটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। আর অ্যাকাউন্টস বলছে রেভিনিউ এক্সপেন্ডিচারকে বলা হয় খরচা। রেভিনিউ এক্সপেন্ডিচারকে বলা হয় খরচা, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে বলা হয় অ্যাসেটস। ঠিক আছে? তো এখানে দেখ আমি নোট লিখেছি। যা যখন ইয়েতে 11 এর বাচ্চাদের পড়ায়, ওটা এই কনসেপ্টটা ২ ঘন্টা ধরে আরো ডিটেইলস এ ধরে পড়ায়। আরো ২ ঘন্টা ধরে করায়। কারণ আছে। ওরা বাচ্চা, ওরা অত বুঝবে না। ওদেরকে ধরে অনেক বিভিন্ন রকমের ভ্যারাইটিস টাইপের এক্সাম্পল নিয়ে বোঝাতে হয়। ঠিক আছে? না, যেমন তার মানে কেন বোঝাতে হয়? ওদেরকে চেনাতে হয় কোনগুলো অ্যাসেটস। ওদের বোঝাতে হয়। ওদেরকে ১ম দিন যখন পড়তে আসবে, ওদেরকে বললে বুঝতে পারবে না অ্যাসেট। অ্যাসেট জিনিসটা কি? ওদেরকে ধরে বোঝাতে হবে। এখন ধর তুই ধর, আমি উদাহরণ দিই, তুই এখন চোখে চশমা পরে আছিস। এটা অ্যাসেটস। আমি বলেছিলাম, তুই চোখে চশমা পড়েছিস, এটা একটা অ্যাসেটস। তুই হাতে ঘড়ি পড়ে, এটা অ্যাসেটস। কারণটা ঠিক কি করে বুঝতে হবে যে অ্যাসেট? কেননা তুই চশমাটা তুই কি বছরের পর বছর ধরে তুই ব্যবহার করছিস। এই জন্য তো অ্যাসেটস হয়ে গেল, তাই না? ব্যাপার আছে। তো দেখ এখানে কি লেখা? রেভিনিউ এক্সপেন্ডিচার। বলছে ইট ইস অ্যান এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার নট আ এক্সপেন্সেস। এক্সপেন্ডিচার মানে আমি আপনার কথায় বলি খরচা, খরচা। এক্সপেন্ডিচার মানে খরচা, খরচ না। খরচ আলাদা, খরচা আলাদা। ঠিক আছে? ইট ইস অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড। বেনিফিট বলে একটা টার্ম বেরিয়ে এসছে, বেনিফিট। দ্য বেনিফিট অফ হুইচ ইজ কনজিউম উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, আমি যদি এখানে যে ছোট্ট করে ডায়াগ্রাম ড্র করি, ধর এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার। ঠিক আছে? আর এটা ধর তারপরে ফিউচার। যার বেনিফিট যদি কারেন্ট ইয়ারে নিয়ে নিস, যেই জিনিসটা তোর পকেট থেকে যে টাকা বেরোচ্ছে, তার বেনিফিট যদি কারেন্ট ইয়ারের মধ্যে পুরো কভার করে নিস, তাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন এক্সাম্পল, তুই বাড়ি থেকে পড়তে আসলি, অটো করে পড়তে আসলি, ঠিক আছে? তার মানে তার বেনিফিট এই এর বেনিফিট কিন্তু তুই এই বছর পাবি। কি বলছেন স্যার? ওই যে অটো থেকে নেমে গেলাম, বেনিফিট শেষ। তুই আবার অটোতে উঠবি, বলি যে আমি তোমাকে টাকা দিলাম, আবার টাকা দেবো কেন? আবার টাকা দেবো কেন? পরে পরে তারপর বুঝতে পারবি। বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি তো? বললাম না। তো এরকমই ব্যাপারটা। কিছু জিনিসের বেনিফিট তো ১ বছর ওয়েট করে না, ওর সঙ্গে শেষ। সঙ্গে শেষ। এখন তুই বলি, স্যার আমার মাসে ইলেকট্রিক বিল এসছে এই মাসে ৳২,০০০। তো ৳২,০০০ দিচ্ছি, আমাকে তো আর দিতে হবে না। কি বলছিস রে? আর দিবি না, লাইন কেটে দেবে। দিবি না, লাইন কেটে দেবে। তো এখানে কি বলেছে? ইট ইস অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড দ্য বেনিফিট অফ হুইচ ইজ কনজিউম উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড। ফর এক্সাম্পল কি লিখেছে? রেন্ট পেড, স্যালারি পেড, ওয়েজেস পেড, ইলেকট্রিসিটি বিল পেড, টেলিফোন বিল পেড, প্রিন্টিং চার্জেস মাস্ট বি কারেন্ট ইয়ার। মাস্ট বি কারেন্ট ইয়ার। এখানে আরো একটা কথা আসে, স্যার আপনি তো বললেন মানলাম, কিন্তু এরকম এক্সাম্পলও তো তৈরি করা যায়। ধরুন আমি বেনিফিট নিয়েছি কিন্তু পে করিনি। আজকে বল, একটা চিন্তা ভাবনা কর, আজকে তোর বাড়িতে কোনো একজন সার্ভেন্টকে রেখেছিস। ঠিক আছে? তার প্রতি মাসে ধর, যে সার্ভেন্ট, ওর প্রতি মাসে ধর ওকে ৳৩,০০০ করে দিতে হয় টাকা। ঠিক আছে তো? ওকে এই মাসটা পুরো কাজ করালি। ধর এটা কি মাস? জানুয়ারি মাসটা পুরো কাজ করে। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ অব্দি কাজ করালি। কিন্তু ওকে এখনো তুই টাকা দিসনি। তাহলে তোর খরচা হবে কি হবে না বল?
এটা তো তোরা 11 পড়ে এসছিস, তোদের কাছে বলা খুব সুবিধা, কিন্তু এইটাই যে 11 এর বাচ্চারা বুঝতে পারবে না, এটাই বোঝে না। 11 এর বাচ্চারা কি বলবে, ওরা বলবে না স্যার খরচা কি করে হলো, টাকা তো আমার পকেটেই আছে, পকেট থেকে টাকা বেরোয়নি। ওই যে অ্যাকাউন্টেন্সি একটা কথা বলে, পকেট থেকে টাকা বেরোনোকে খরচা বলে না, পকেট থেকে টাকা বেরোনোকে খরচা বলে না, ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। এইগুলো তুই যত কনসেপ্ট ডেপথ যত ক্লিয়ার থাকবে তত অ্যাকাউন্টস বেটার হবে, ঠিক আছে? তো বেনিফিট নেওয়াকে খরচা বলে, পেমেন্ট করাকে খরচা বলে না, ঠিক আছে? তো পেমেন্ট করাকে কখনো খরচা বলে না, ঠিক আছে? তো পেমেন্ট করাকে যদি খরচা বলা হয় তাহলে তো ফ্ল্যাট কিনেছি খরচা হয়ে গেল। পেমেন্ট করাকে খরচা বলে না, ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। তার মানে এখানে স্যার এখন যদি বলি স্যার যদি আউটস্ট্যান্ডিং স্যালারি থাকে এটাও কি আমার খরচা? হ্যাঁ। তোর ফায়ার অ্যাকাউন্ট করেছিস মনে কর না, ফায়ার অ্যাকাউন্টে পিএল এর ডেবিটে কি আসতো? সমস্ত পিএল এর খরচা আসতো, তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি লিখতি তো পিএল এর ডেবিটে, লিখতি তো, কারণটা বোঝ, এখান থেকেই কিন্তু ওখানে এসছে, এই কনসেপ্টটাই কিন্তু এই পিএল এ চলে গেছে। যাই, তাহলে মোটামুটি বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। এবার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি কাকে বলে, অলরেডি বুঝতে পেরেছিস। ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড দ্য বেনিফিট অফ হুইচ উইল বি কনজিউমড ইন ফিউচার। যে সমস্ত জিনিসের বেনিফিট তুই ফিউচারে নিবি তাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? এখন সাপোজ ধর আমি এবছর 80,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনলাম, 23-24 80,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনলাম, 23-24 কি আমি ল্যাপটপ ইউজ করিনি? ইউজ করেছি তো, কত টাকা ইউজ করেছি? সাপোজ ধর আমি মানলাম ল্যাপটপের উপর 20% ডেপ্রিসিয়েশন হয়, তাহলে 80,000 20% করলে কত হয়? 16,000 টাকা। ও তার মানে এবছর আমি 16,000 টাকা ইউজ করেছি। আমি 80,000 টাকা ল্যাপটপ কিনে 16,000 টাকা ইউজ করেছি, 16,000 টাকা খরচা, 16,000 টাকা। এই জন্যই 16,000 টাকা পিএল এর ডেবিটে লিখতাম, ডেপ্রিসিয়েশন অন ল্যাপটপ বা ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার বলে, বুঝতে পারলি? ডেপ্রিসিয়েশনটাকে খরচা বলে, কনসেপ্টটা বুঝবি কিন্তু। স্যার তাহলে 80 এর মধ্যে 16 ইউজ করলে, ইউজ করাকে খরচা বলে, ইউজ করলেন না কত? 64,000 টাকা। 64,000 টাকা চলে যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট, অর্থাৎ 64,000 টাকাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? তো যার বেনিফিট তুই এখনো নিসনি, অনেক এক্সাম্পল তৈরি করা যায়। বিরাট কোহলি একটা অ্যাড দিয়েছে, অ্যাড করার জন্য 2 কোটি টাকা পেয়েছে। অ্যাড দিয়েছে, ওকে দিয়ে কোনো কোম্পানি অ্যাড দিয়ে 2 কোটি টাকা পেয়েছে। তাহলে কোম্পানি কি 2 কোটি টাকার বেনিফিট কি একদিনেই পাচ্ছে? ও কয়েক বছরের পর বছর ধরে পাচ্ছে। এই কারণে যদি ব্যালেন্স শিট অ্যাসেট দেখি লেখা থাকতো ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। আর ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার এক্সাম্পল হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে তো? তো এইগুলো কনসেপ্ট যত বিল্ড থাকবে না, তুই যেকোনো অ্যাকাউন্টেন্সি করতেও সুবিধা হবে। হ্যাঁ, হয়তো এই চ্যাপ্টারে যে কোশ্চেনটা আমি মুখে মুখে 5 মিনিটে পয়েন্টটা বলে দিতে পারি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে অন্য চ্যাপ্টারের বেনিফিট। তো বলছে ইট ইজ অলসো কল্ড অ্যাসেটস, এই লিখেছে, দেখ লিখেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমরা অ্যাসেট বলে থাকি, ঠিক আছে? সাচ এক্সপেন্ডিচার আর ইনকার্ড টু অ্যাকোয়ার অ্যাসেটস অর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেট। লাইনের মানে বুঝি আমি বুঝিয়ে দিচ্ছি। ধর আজকে আমার 3 তলা বাড়ি আছে, আমার হাতে এখন টাকা এসছে, আমি চাইছি 4 তলা বাড়ি, মানে বাড়িটাকে 4 তলা করতে। এই যে 4 তলাটা করলাম, এটা আমার কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার? সেটা তুই অ্যান্সার দিতে পারিস, আমি বুঝিয়ে দেবো। বল, এই যে আমি বাড়িটাকে 4 তলা এক্সটেন্ড করলাম, এটা আমার কাছে কি? এটা আমার কাছে রেভিনিউ এক্সপেন্ডিচার না ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক কি বলেছিস, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখবি তার পিভিআর একটা সিনেমা হল, ওর সিনেমা হলে 50টা সিট ক্যাপাসিটি বসার মতন। ও ওটাকে আরো একটু এক্সটেন্ড করতে চাইছে, ঠিক আছে? ও এটাকে আরো একটু মানে বড় করতে চাইছে। এই যে বড় করলো, ওর জন্য যে খরচা হবে, এটা কি খরচা? রেভিনিউ না ক্যাপিটাল? ক্যাপিটাল। স্যার কেন ক্যাপিটাল? আমি তোকে অ্যানালাইজ করতে পারি। আগে 50 জন বসতে পারতো, এখন ওখানে 100 জন বসবে, আর 100 জন বসলে ওই 100 জনের থেকে টিকিট টাকা তুলতে পারবে, ইনকাম হবে। আর আমি যদি আমার কথা বলি, আমি 4 তলা করলে আমি এখন যত স্টুডেন্ট পড়াচ্ছি, আমি আরো স্টুডেন্ট পড়াতে পারবো, আরো অন্য বিভিন্ন রকমের ক্লাস দিতে পারবো, শুধু কমার্স না, আরো ক্লাস দিতে পারবো অন্য কাউকে রেখে, ঠিক আছে? ইনস্টিটিউট টাইপের খুলতে পারবো, বা আমি তো ওখানটা ভাড়া দিতে পারবো, তাহলে আমার রেভিনিউ মানে ইনকাম জেনারেট হবে। তাহলে তো এটা তো বুঝতে পারলি তো? এখানে এটাই বলতে চাইছে, সাচ এক্সপেন্ডিচার আর ইনকাম টু অ্যাকোয়ার অ্যাসেট অর ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাসেটস। অ্যাসেটসের এফিসিয়েন্সি বাড়ছে, ঠিক আছে? এখানে আর কিছু পড়ার দরকার নেই, এইটুক পড়লে তোদের হয়ে যাবে। এখানে হয়তো 11 এ অনেক জিনিস ছিল, আর কিছু পড়া শুধু এইটুক পড়লে হয়ে যাবে। তবে আমি তোকে কি বললাম বল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা কি বলি? অ্যাসেটস। আর রেভিনিউকে কি বলা হয়? এক্সপেন্সেস, ঠিক আছে? এবার তুই কোশ্চেনটা তুই চলে আসতে পারিস। এই দেখ বিতে কি বলেছে, বলছে স্টেট উইথ রিজন লিখতে বলেছে, ঠিক আছে? তো স্যার আমি যদি রিজন লিখতে না চাই, আমি রিজন না লিখি, তাহলে কত নম্বর দেবে? আরে পরের কোশ্চেনটা দেখ, যেটা অঙ্ক করলি তার পরের কোশ্চেনটা দেখ, ওই পেজে চলে আয়, কত পেজ ছিল বল? 305। এখন তুই বলি স্যার আমি যদি রিজন না লিখি আমাকে কত নাম্বার দেবে? সিম্পল ব্যাপার, তুই যদি রিজন লিখতে নাও পারিস তবু 3 এর মধ্যে তোকে দেড় দেবে, রিজন না লিখলেও দেড় দেবে। রিজন লিখতে না, রিজন লেখা কোনো ব্যাপারই না। আমি তো বলছি রিজন লেখা কোনো ব্যাপারই না, একটাই লাইন লিখিয়ে দেবো, ওই লাইনটাই প্রতিটা অঙ্কে লিখিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই কনসেপ্ট, এই যে আমি এখন বোঝালাম, ওই কনসেপ্টের উপর বেস করে রিজনটা লিখতে হবে। দেখ প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়েদার দ্য ফলোইং আর ক্যাপিটাল
or capitalized expenditure or revenue expenditure. প্রথমটা তো রেভিনিউ। তো বলছে যে ইম্পোর্ট ডিউটি মানে জানিস তো? ইম্পোর্ট ডিউটি মানে জানিস তো? ইম্পোর্ট ডিউটি মানে জানিস তো? ধর তুই বিদেশ থেকে, ধর না তুই জাপান থেকে কোনো ভালো মেশিন নিয়ে আসছিস। জাপান থেকে ভালো মেশিন, জানিস এটা এর ইংলিশের মানে এমনি বলার, আমি এমনি বলছি। ক্যাপিটাল। জাপান থেকে তুই এটা তুই মেশিন নিয়ে আসছিস। মেশিন না, স্যার মেশিন তো বলেনি। ধরুন না র মেটেরিয়াল, কাঁচামাল। কেন? আমাদের দেশে পাওয়া যায় না। ওই কাঁচামাল পাওয়া যায় না, ভালো কাঁচামাল জাপান থেকে নিয়ে আসছিস। তাহলে তো সঙ্গে, সঙ্গে যে তাহলে বিদেশ থেকে যখন নিয়ে আসছিস তো কোথা দিয়ে মালটা ঢুকবে? কনসেপ্ট বোঝ, অ্যাকচুয়ালি তো ট্যাক্সের কনসেপ্ট চলে আসছে এখানে। কোথা থেকে মালটা ঢুকবে? তুই হয় এয়ারপোর্ট থেকে মাল ঢোকাতে হবে। কি? এয়ারপোর্ট থেকে মাল ঢোকাতে হবে। আর না হলে কোথা থেকে বন্ধ করবে? পোর্ট কোথা থেকে? পোর্ট থেকে মাল ঢোকাতে হবে। পোর্টে মাল নিয়ে কি করে? পোর্টে যখন পোর্ট মানে কি আমি যেটা বলছি তোর মানে যে বন্দর যেখানে থাকে। তো প্রথমে কি হয় বাইরে থেকে যখন মাল নিয়ে আসিস, আমরা ভেসেলেও মাল নিয়ে আসি আর এয়ারেও মাল নিয়ে আসি। ভেসেল মানে বুঝিস তো? ভেসেল মানে জাহাজ। আমরা জাহাজেও মাল নিয়ে আসতে পারি আবার ফ্লাইটেও মাল নিয়ে আসতে পারি। ভেসেলে মাল নিয়ে আসলে তাহলে তোর ওর যে একটা পোর্ট আছে সেখানে পোর্টে মালটা খালাস হয়। ঠিক আছে? মালটা খালাস হবে, খালাস হয়ে কোথায় যাবে? মালটা খালাস হয়ে তোর ওই যে তোর যে মানে ওখানে যে ইন্সপেক্টর থাকে না কাস্টম অফিসার, ওদের আন্ডারে সব মাল চলে যায়। ওদের আন্ডারে মাল চলে যায়। গল্পটা বলছি, ওদের আন্ডারে মাল চলে যায়, মাল পাবি না। এবার তোর কাগজ দিয়ে মালটা ছাড়াতে হবে। মানে তোর যে ওদের একটা ডিউটি হয়, ডিউটি নেয়। ভারত সরকার কি বলে যে তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসছো, ভারত সরকার চায় না তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসো। ভারত কখনোই চায় না তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসো। তুমি বিদেশ থেকে যখনই মাল নিয়ে আসবে, তুমি দেশে মাল ঢোকাতে গেলে তোমাকে ডিউটি ভরতে হবে। ডিউটি দিতে হবে, মানে শুল্ক, মানে এই কর, এক টাইপের কর বিদেশ থেকে মাল নিয়ে আসলে। ঠিক আছে তো? এখন তুই বলবি স্যার কেন সরকার কর নেয়? তুই কোশ্চেন করতেই পারিস, সেটা আমি নলেজ পারপাস বলতে পারি। সরকার চায় না তুই বিদেশ থেকে মাল নিয়ে আয়। সরকার চায় না তুই বিদেশ থেকে। স্যার কেন সরকার চায় না? কারণ দেখ আমি তোকে বলছি, আজকে ধর আমার দেশে ধর কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে ওই ম্যাটেরিয়ালই ধর আমার দেশে তৈরি হতে ধর ৩০০ টাকা লাগছে। আর ওটাই জাপান থেকে আনছে ধর ১০০ টাকা। তো ভালো তো? কিন্তু ভালো না, দেশের ভালো না, দেশের জন্য খারাপ এটা। ওই জাপানের যে লোক, জাপানের যে বিজনেসম্যান ও কি করবে? ও আমার দেশে সবাইকে ১০০ টাকায় মাল বেচবে। মাল বেচতে, বেচতে একটা সময় পর আমাদের যারা বিজনেস করছে ওরা মার্কেট তুলে দেবে। লস করবে তো? পারবে না। তখন ও কি করবে? ও ১০০ টাকার মালটা ও ১,০০০ টাকা নেবে। তার আমাদের দেশের মার্কেট নষ্ট করে দিয়ে চলে যাবে। এই জন্য কখনো বিদেশের মাল সরকার, কোনো সরকারই চায় না। এই জন্য সরকার কি করে? বলছে আমি ওর থেকে একটা ইম্পোর্ট ডিউটি নেব। আমার দেশে প্রোডাক্ট বিক্রি কত? ৩০০ টাকা দিয়ে, তাই তো? আর ও কিনছে কত? ১০০ করে। চলো আমি ২০০ টাকা নিয়ে নেবো। আমি ২০০ টাকা ইম্পোর্ট ডিউটি বসিয়ে দেবো। নাও তুমি বিদেশ থেকে মাল নিয়ে আসো। কনসেপ্ট বুঝি? এটা কনসেপ্ট, এইগুলো আরো ডিটেইলস এ বোঝাবো যখন ট্যাক্সেশন আসবে, ট্যাক্সেশনের ক্লাস। ঠিক আছে? তো বিদেশ থেকে যখন মাল নিয়ে আসা হয় তখন নেওয়া হয় কি বলতো? ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক। এক্সাইজ ডিপার্টমেন্টে যেগুলো নেয়। ঠিক আছে? তার মানে এইটা কি? এটা কি খরচা? আচ্ছা এই খরচাটা কি? রেভিনিউ। আচ্ছা এটা যদি আমি ফাইনাল অ্যাকাউন্টের কনসেপ্ট বলি, বল ইম্পোর্ট ডিউটি ফাইনাল অ্যাকাউন্ট পাস কোথায় লিখবি? ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কোথায় লেখা উচিত? ট্রেডিং। ট্রেডিং এ লিখবি। কারণ এই তুই যদি এই খরচাটা না করিস মাল কি তোর গোডাউনে আসবে? না। এটা কম্পালসারি খরচা করতেই হবে। এটা ডাইরেক্ট এক্সপেন্স, ট্রেডিং এর ডেবিটে আসবে। ইম্পোর্ট ডিউটি। ঠিক আছে? ট্রেডিং এর ডেবিটে খরচা বলে আসবে। আচ্ছা, আমি এই চ্যাপ্টারের কনটেক্সটে যদি বুঝি তাহলে এটা কি খরচা? রেভিনিউ খরচা না ক্যাপিটাল খরচা? রেভিনিউ। রেভিনিউ খরচা। না ক্যাপিটাল খরচা হবে না। এটা ম্যাটেরিয়াল কিনছি, ম্যাটেরিয়াল। তুই র ম্যাটেরিয়াল কিনছিস। যদি বলতো মেশিন কেনার জন্য ইম্পোর্ট ডিউটি তাহলে তুই বলতি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু এটা কাঁচা মাল কিনছিস। আরে কাঁচামাল তো তুই তো কাঁচামালটা বছরের পর বছর ধরে ইউজ করতে পারবি না। তুই কাঁচামাল কিনবি, মালটা তৈরি হয়ে যাবে। কাঁচামাল কখনোই ইয়ে হয় না। কাঁচামাল হচ্ছে তোর রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা কারেক্ট অ্যান্সার হবে রেভিনিউ এক্সপেন্ডিচার। তুই এখানে অ্যান্সারটা লিখে নে, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা লিখে নে কিভাবে লিখতে হয়। এমনি দেখ কিছু লিখতে না পারলেও টাইম নেই, কি লিখবি? তুই লিখবি ইম্পোর্ট ডিউটি পেড অন পারচেজ অফ র মেটেরিয়াল, আন্ডারলাইন করবি ইট ইজ অ্যান্ড রেভিনিউ। কিছু লিখতে না পারলে এটুকু লিখে দিবি। কিছু লিখতে না পারলে লিখে দিবি ইট ইজ অ্যান্ড রেভিনিউ। কিন্তু পুরো কোশ্চেনটা টুকে হাইফেন দিয়ে লিখবি ইট ইজ অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তুই যদি অ্যানালাইজ করতে না পারিস, হাতে যদি সময় না থাকে, অ্যানালাইসিস করতে পারবি না এমন কিছু হবে না। অ্যানালাইজ করতে পারবি। তো ১.৫ মার্কস দেবে তাহলে? হ্যাঁ ১.৫ মার্কস পেয়ে যাবি। কিন্তু আমার তো ১.৫ মার্কস না, আমার তো দরকার এই সমস্ত অঙ্কেই তোমাকে ফুল মার্কস তুলতে হবে। তো দেখ অ্যান্সারটা লেখ, বলে দিচ্ছি লেখ। ১ নম্বর পয়েন্ট মানে যেটা ছিল পুরো লাইনটা টক স্মিতা টক। ইম্পোর্ট ডিউটি লেখ। ইম্পোর্ট ডিউটি পেড অন পারচেস অফ র মেটেরিয়াল। পেড অন পারচেস অফ র মেটেরিয়াল লিখে হাইফেন দিলাম। কি লিখবি? অ্যান্সারটা লিখবি ইট ইজ আ রেভিনিউ এক্সপেন্ডিচার। লেখ ইট ইজ আ revenue expenditure, full stop।
এবার কেন রেভিনিউ, কারণটা লিখতে হবে। কেন তুই বুঝতে পারছিস কেন রেভিনিউ? কারণ এর বেনিফিটটা কি তুই কারেন্ট ইয়ারেই কনজিউম করে নিবি, এইটাই লিখতে হবে। লাইক দ্য বেনিফিট অফ সাচ এক্সপেন্সেস, দ্য বেনিফিট মানে কি অ্যানালাইসিস কি লিখতে হবে, অ্যানালাইসিস যেটা বোঝালাম ওটাই লিখতে হবে, ওটাই অ্যানালাইসিস। দ্য বেনিফিট অফ হুইচ বা লাইক দ্য বেনিফিট অফ সাচ এক্সপেন্সেস, দ্য বেনিফিট অফ সাচ এক্সপেন্সেস, ঠিক আছে, is likely to be exhausted, is likely to be exhausted, ঠিক আছে, উইদিন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, উইদিন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, ব্যাস। শেষ, 1 নম্বর কোশ্চেনটা শেষ। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখ, বলছে রিপেয়ার এক্সপেন্সেস ইনকার্ড ফর আ সেকেন্ড হ্যান্ড মেশিন টু ইমপ্রুভ ইটস এফিসিয়েন্সি। আমি এটা বলার ইচ্ছাই নেই, মানে বলতে ইচ্ছাই করছে না, তোদের কাছে জানতে চাইছি, বল এটা কি, রেভিনিউ না ক্যাপিটাল? ক্যাপিটাল। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ভালো করে বুঝিস কিন্তু। ধর আজকে ধর খুব পরিচিত লোক, ও একটা বাইক কিনেছে, ঠিক আছে, ও একটা বাইক কিনেছে, ধর 4 চাকা কিনেছে। ও ও এখন মার্কেটে নতুন আরো ভালো 4 চাকা এসছে, এসইউভি কার, ভালো গাড়ি এসছে, ও বলছে না এই গাড়িটা আমি বেচে দেবো। ওই 1 মাস ইউজ করে বেচে দেবে, ও আর ইউজ করতে নতুন গাড়ি কিনবে, ও বিক্রি করতে চাইছে, কিন্তু 1 মাসে কিছু ড্যামেজ হয়েছে গাড়ির। এবার ওর গাড়িটা ধর যত কিনেছিল, ধর 10 লাখ টাকা দিয়ে কিনেছিল, এখন ও ধর 4 লাখ টাকায় বেচতে চাইছে, কারণ ও নতুন গাড়ি কিনবে। আমি ঠিক আছে, আমি নিয়ে নেবো 4 লাখ টাকায়। এবার ওই গাড়িটা কেনার জন্য আমাকে 50-60 হাজার টাকা খরচা করতে হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি জানি দেখ, এবার বলি স্যার আপনি তো রিপেয়ার করছেন, আর আমরা ডেপ্রিসিয়েশনে কি শিখেছি, রিপেয়ারিং খরচাটা কি হয়, রিপেয়ারিং খরচা হলে কি হয়, রিপেয়ারিং খরচা তো আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়, রিপেয়ারিং খরচাটা কি হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু কার কাছে রিপেয়ারিং রেভিনিউ? যার কাছে মেন গাড়ি কিনেছিল, ফার্স্ট হ্যান্ড যার কাছে, তার কাছে রিপেয়ারিং রেভিনিউ। আর আমার কাছে, আমি তো গাড়িটা ইউজই করলাম না, তা গাড়ি ইউজ করার আগে আমি যত খরচা করবো সেটা কি খরচা, ক্যাপিটাল খরচা। গাড়ি ইউজ করার আগে, যেমন এই কি বলেছিলাম, আমি এসি কিনেছি, এসি ইউজ করার আগে এসির জন্য যত খরচা করব সমস্ত ক্যাপিটাল খরচা, এসির খরচা ধরা হবে। তাহলে এটাকে কি খরচা ধরা হবে? এই জন্য খুব সুন্দর কথাগুলো মাথায় রাখতে হবে, কারণ অনেকে অত পড়বে না, রিপেয়ার দেখেই লিখে দেবে রেভিনিউ, তো দেখলে হবে না, সেকেন্ড হ্যান্ড করতে হবে, সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? তো তাহলে এটা কি খরচা, ক্যাপিটাল খরচা, তাহলে লিখতে হবে তোকে। তাহলে কোশ্চেনটা পুরো টুকতে হবে, রিপেয়ার এক্সপেন্স, পরীক্ষা এবার লিখতে হয় কিন্তু, হ্যাঁ, রিপেয়ার এক্সপেন্সেস, রিপেয়ার এক্সপেন্সেস ইনকার্ড ফর আ, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড মেশিন, incurred for a second hand machine to improve its efficiency, হাইফেন দিয়ে কি লিখবি, it is a capital expenditure, একই রকমের কথা, it is a capital expenditure, it is a capital expenditure, কমা দিয়ে লিখবি as the said expenses, কমা দিয়ে লিখবি as the said expenses would help to improve, would help to improve the efficiency of the machine, the efficiency of the machine, একদম পুরো এরকমই লিখবি, ঠিক আছে? 2-3টে লেখা লিখে দিলে হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা বল, 3 নম্বর পয়েন্টটা কি হবে? এটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটাও ক্যাপিটাল এক্সপেন্স, লিগাল এক্সপেন্সেস ফর পেড, বিল্ডিং কেনার জন্য কিছু আইনের খরচা করতে হয়েছে, ওই একই কথা। বিল্ডিংটা ইউজ করার আগে বিল্ডিং এর জন্য যত খরচা করা হবে সব তো বিল্ডিং এর খরচা, খরচা লেখ, লিগাল এক্সপেন্সেস পেড টু,
legal expense paid to acquire a building. হাইফেন দিবি, হাইফেন দিয়ে লিখবি it is a capital expenditure. It is a capital expenditure. Underline কর, মানে সরি কি দেবো, ফুল স্টপ, কমা দিয়ে লিখবি, কমা দিয়ে লিখবি considered as expenses, কমা দিয়ে লিখ considered as expenses incidental to acquiring an assets. শেষ, ঠিক আছে তো, এরকমই তোকে এটা যদি আমি এরকম ভাবে লিখি, ইট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার